হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10 এর 5 নাম্বার চ্যাপ্টার অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো করব। তাহলে এই চ্যাপ্টার করার আগে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক কিছু ফর্মুলা জানা উচিত, যে ফর্মুলা না জানলে তোমরা কখনোই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে না। তাহলে এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা সর্বপ্রথম এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো জেনে নেব। দেখো, এখানে আছে অনুপাত। তোমরা জানো অনুপাত একটা একক বিহীন রাশি। এবার একক বিহীন রাশি কাকে বলে? যখন দুটো সমজাতীয় রাশি হয় তখন তাদের অনুপাত করলে একক থাকে না। তাহলে আমি যদি এখানে বলি যে 2 টাকা ও 3 টাকার অনুপাত কত হবে? অনুপাত কত হবে? তাহলে মাঝখানে এইটা যদি অনুপাত করে লেখো, তাহলে দেখো অনুপাত করলে টাকা আর টাকা কেটে যাবে, তাহলে এটা কত হবে? 2:3। তাহলে আমরা দেখলাম যে অনুপাত সব সময় দুটো সমজাতীয় রাশির মধ্যে হয়, সেই জন্য এই দুটোর কোনো একক থাকবে না। এবার যদি বলি যে 2 পয়সা ও 3 টাকার মধ্যে অনুপাত কত হবে, তখন কি হবে? অ্যাকচুয়ালি অঙ্কটা যদি না ইউনিট সেম করি আমাদের কমপ্লিট হবে না। দেখো তাহলে কি বললাম, এখানে পয়সা 2 পয়সা আর 3 টাকা, তাই তো? এটাকে যদি অনুপাত করতে যাই তাহলে দেখো এখানে আমার ইউনিট কি আছে? পয়সাতে আছে আর এখানে টাকাতে আছে। তাহলে আমার প্রথম স্টেপ কি হবে? এই দুটোর ইউনিট সেম করা। তাহলে 2 পয়সাকে 2 পয়সায় রেখে দাও, আর এখানে 3 টাকা মানে কত? 300 পয়সা। তাহলে দেখো এই পয়সা পয়সা কাটবে, আর 2 দিয়ে 300 কে কাটলে কত হবে? 1:150। তার মানে এটাই আমাদের অনুপাত হবে। তার মানে বোঝা গেল যে তোমাদের 5.1 এরকম কিছু কোশ্চেন আছে যে প্রথম দিকে আমাদের অনুপাত বার করতে হবে। তাহলে দেখো যদি বলে যে 1 মাস আর 1 বছরের মধ্যে অনুপাত কত হবে, হিসাব করে দেখো যে 1 মাস আর 1 বছর ইউনিট কি সেম আছে? সেম নেই। তাহলে 1 মাস তো 1 মাস, আর 1 বছর মানে 12 মাস। তখন আমাদের বছরকে মাসে কনভার্ট করতে হবে, সে যে ক্ষেত্রে বলুক। গ্রাম কিলোগ্রামের মধ্যে বললে তখন ইউনিট আমাদের সেম করে নিতে হবে, দিন বছর বললে আমাদের ইউনিট সেম করে নিতে হবে। আমি যদি এখানে বলি যে 2 মাস আর 2 বছর, এদের মধ্যে কত অনুপাত হবে? দেখো 2 মাসকে মাস রেখে দাও। এবার 2 বছর, আমরা কি জানি 1 বছর মানে হচ্ছে যে 12 মাস, আর 2 বছর মানে কত হবে? 24, 24 মাস। এবার দেখো মাসের সঙ্গে মাস কাটবা, 2 দিয়ে 24 কে কাটলে 1:12। তাহলে এইটা হচ্ছে যে আমাদের অনুপাত। এইবার দেখো বেসিক যে ফর্মুলা গুলো আছে, বেসিক ফর্মুলাটা জেনে নি। এটা গেল আমাদের জাস্ট অনুপাত কাকে বলে এবং অনুপাত কেন একক বিহীন রাশি, এবং দুটো কি আলাদা জাতীয় রাশির মধ্যে অনুপাত হয়? তাহলে উত্তর হচ্ছে যে না, সবসময় দুটো সমজাতীয় রাশির মধ্যে আমাদের অনুপাত হয়। এবার দেখো বেসিক, দেখো এই পেজে তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সবগুলো পরপর লেখা আছে, তবু আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো এখানে যদি লিখি a:b, তাহলে এ কে আমরা বলবো পূর্বপদ। একে আমরা কি বলবো? যেটা আগে থাকবে সেটাকে বলবো পূর্বপদ, আর পরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো উত্তরপদ। বোঝা গেল? তাহলে প্রথমে a:b, এটাকে প্রথমে কে আছে? এ প্রথমে আছে, সেই জন্য একে আমরা বলবো পূর্বপদ, আর বি পরে আছে সেই জন্য বি কে আমরা বলবো উত্তরপদ। এবার দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, a:b কে আমরা লিখতে পারি a/b। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমাদের তিনটে টার্ম মনে রাখতে হবে। প্রথমে আমি যদি লিখি যে 3:2, দেখো 3 আর 2 এর মধ্যে কে বড়? অবশ্যই 3 বড়। তাহলে 3টা কি? পূর্বপদ। যখন আমাদের পূর্বপদ বড় হবে তখন সেটাকে আমরা বলি গুরু অনুপাত। তখন সেটাকে আমরা কি বলি? গুরু অনুপাত। এবার দেখো 2 নাম্বার, ধর এখানে লিখলাম 2:7। এইবার 2 ও 7 মধ্যে আমাদের পূর্বপদ কত? 2। পূর্বপদ 2 তো ছোট 2 এর সাপেক্ষে, যখন পূর্বপদ আমাদের ছোট হবে তখন সেটাকে আমরা বলি লঘু অনুপাত। সেটাকে আমরা বলি লঘু অনুপাত। এবার থার্ড ওয়ান কি আছে? এবার কথা হচ্ছে যে ছোট বড় তো বুঝলাম, যখন পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান হবে তখন কি হবে? তখন সেটাকে আমরা বলবো সমান অনুপাত। সমান অনুপাত। তাহলে দেখো এখানে আমি যদি লিখি যে 2:2, তাহলে এটাকে আমরা কি বলবো? সমান অনুপাত।
সমান অনুপাত। এবার দেখো এই সেম জিনিসটাই তোমাদের একটু অন্যভাবে বোঝাচ্ছি। তোমরা সবাই জানো যে আমরা ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতে পারি, মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এবার তোমরা জানো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। দেখো এখানে এই যে 3:2, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা 3/2 এই আকারে লিখতে পারি। আবার এখানে কত আছে 2:7, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/7। আর এটা কত আছে 2:2, তাহলে এটাকে আমরা 2/2 আকারে লিখতে পারি। এবার এখানে খেয়াল করো এটা কি হয়ে গেল, এটা ভগ্নাংশ হয়ে গেল কিন্তু। তাহলে এখানে 3/2 আছে, এটাকে যদিও আমরা মিশ্র ভগ্নাংশে করতে পারি কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশ লাগবে না। তোমরা শুধু এটা বোঝার চেষ্টা করো যে এটা কি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে আমরা বলতে পারি যেটা হচ্ছে যে গুরু অনুপাত সেটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটা হচ্ছে যে একটা কি, অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা যারা পূর্ব পদ উত্তর পদ দিয়ে বুঝতে পারোনি তারা অবশ্যই ভগ্নাংশ দিয়ে আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখানে কত আছে 2/7, তার মানে এখানে কি, এটা কি ভগ্নাংশ হবে, এটা হবে প্রকৃত ভগ্নাংশ, এটা হবে প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো এটা যদি দুটোই তো সেম, তাহলে কাটাকাটি করলে এটা কত হবে 1/1। তার মানে তুমি এখানে বলতে পারো যে সব সময় সমান অনুপাত কত হবে 1:1, বুঝতে পারলে। তার মানে এখানে হচ্ছে যে পূর্ব পদ আর উত্তর পদ দুটোই সেম হবে, বুঝতে পারলে। এবার দেখো এবার দেখো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি করব, আমাদের যদি এখানে বলে যে 2:3 এর ব্যস্ত অনুপাত কত হবে, আমাদের জাস্ট পূর্ব পদ আর উত্তর পদের প্লেস চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে। তাহলে এখানে পূর্বপদ কত, এখানে পূর্বপদ হচ্ছে যে 2 আর উত্তর পদ কত, উত্তর পদ হচ্ছে যে 3। যখন আমাদের ব্যস্ত অনুপাত বার করতে বলবে তখন আমাদের জায়গা চেঞ্জ হবে। তাহলে 2:3, তাহলে এটা কত হবে 3:2, বুঝতে পারলে। যখনই ব্যস্ত অনুপাতের কথা বলবে তখন পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায় আর উত্তর পদ যাবে পূর্ব পদের জায়গায়। তাহলে এটা খুবই সোজা ছিল। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম যে প্রথমে যেটা থাকবে সেটাকে বলা হয় পূর্ব পদ আর যেটা পরে থাকে সেটাকে বলা হয় উত্তর পদ। দেখতে পাচ্ছ S to B। এবার এটাকে আমরা লিখতে পারি A/B। এবার যখন পূর্ব পদ প্রথমে যেটা থাকে সেটা যদি ছোট হয়, সেটা যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা বলি লঘু অনুপাত। আর পূর্বপদ যদি বড় হয় তাহলে সেটাকে আমরা বলি গুরু অনুপাত। আর যদি দুটোই সমান হয় তাহলে সেটাকে আমরা বলি সমান অনুপাত। এবার তুমি যদি ভগ্নাংশ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে 3:2 এটাকে আমরা লিখতে পারি 3/2। এবার তুমি বলো এটা কোন ভগ্নাংশ, কেমন ভগ্নাংশ, এটা হচ্ছে যে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে যেটা অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে আমরা বলি গুরু অনুপাত। আর যেটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে কি ছিল 2:7, এটাকে আমরা লিখলাম 2/7, তাহলে এটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। এবার এটা কত আছে 2:1, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2/2। কাটাকাটি করলে কত হবে 1/1, তার মানে 1:1, তার মানে এখানে পূর্ব পদ আর উত্তর পদ সেম, সেই জন্য এটাকে আমরা বলছি সমান অনুপাত। এবার দেখো এখানে লেখাই আছে, কি লেখা আছে, যে যখন পূর্ব পদ বড় হবে ও উত্তর পদ ছোট হবে তখন সেটাকে আমরা বলি গুরু অনুপাত। এবার লঘু অনুপাত কাকে বলে, দেখো যখন পূর্ব পদ ছোট হবে ও উত্তর পদ বড় হবে সেটাকে আমরা বলি লঘু অনুপাত। আর যখন পূর্ব পদ সমান সমান উত্তর পদ হবে তখন সেটাকে আমরা বলছি সমান অনুপাত। এবার দেখো 4:9, তাহলে 4:9 এর ব্যস্ত অনুপাত কত হবে, কি বলেছিলাম যখনই ব্যস্ত অনুপাত বলবে তখনই পূর্ব পদ আর উত্তর পদ তাদের নিজেদের জায়গা চেঞ্জ করে নেবে। এখানে কত ছিল 4:9, মানে পূর্ব পদ ছিল কত 4 আর উত্তর পদ ছিল 9। দেখো এখানে জায়গা চেঞ্জ হয়ে গেল, 9:4 হয়ে গেল। এবার এখানে আমাদের আরেকটা বুঝতে হবে যে যৌগিক অনুপাত ও মিশ্র অনুপাত কাকে বলে। দেখো তাহলে তাহলে মিশ্র অনুপাত কি হবে, মিশ্র অনুপাতের ফর্মুলা হচ্ছে যে পূর্ব পদের গুণফল ইস টু
গুণফল। এবার একটা অঙ্ক দিই, ধরো এখানে আমি লিখলাম যে a is to b, কমা c is to d, কমা e is to f এর ব্যস্ত অনুপাত এর মিশ্র অনুপাত কত হবে? দেখো এই ক্ষেত্রে এইটা কি, এইটা হচ্ছে যে পূর্বপদ, এই অনুপাতের ক্ষেত্রে এটা পূর্বপদ, আর এই অনুপাতের ক্ষেত্রে এইটা অনুপাত। তাহলে পূর্বপদের গুণফলগুলো কত হবে? a হবে, c হবে, e হবে। আর এখানে কি হবে? এখানে হবে b d f, b d f। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে যে মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত। যখনই যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলবে তখন তোমরা কি করবে? তোমাদের যে অনুপাতগুলো দেবে সেই অনুপাতগুলোর মধ্যে প্রথমত পূর্বপদ গুণ করবে, তারপরে কি করবে? উত্তরপদ গুণ করে দেবে। তাহলে এটাই তোমাদের ফাইনাল উত্তর চলে আসবে। এবার দেখো এখানে আর কি কি আছে। তাহলে এই যে যৌগিক অনুপাত কাকে বলে বুঝতে পারলে কি আছে, যে পূর্বপদের গুণফল ও উত্তরপদের গুণফল। এবার আমাদের এখান থেকে আরেকটা জিনিস শিখতে হবে। কি শিখতে হবে? এখানে যে চারটি সংখ্যা এমন হয় যে প্রথমত দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত যদি সমান হয় তাহলে বলা যায় যে চারটি সংখ্যা সমানুপাতে আছে। দেখো এটা বুঝে নাও। ধরো এখানে লিখলাম যে a is to b, ডবল ইস টু সি ইস টু ডি। এবার দেখো এই দুটো একদম প্রান্তে আছে, সেই জন্য এগুলোকে বলা হয় প্রান্ত পদ। আর এই দুটো মাঝখানে আছে সেই জন্য এই দুটোকে বলা হয় মধ্যপদ। এবার এটাকে যদি লেখা হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a বাই b সমান সমান c বাই d। এবার কোনাকুনি গুণ করলে কি হবে? কোনাকুনি গুণ করলে হবে ad আর bc। এবার দেখো তাহলে এখানে কি বলেছিলাম, a আর d প্রান্ত পদ আর bc হচ্ছে মধ্যপদ। তাহলে এটি কি প্রান্ত পদ? তাহলে আমরা বলতে পারি যে প্রান্ত পদের গুণফল সমান সমান মধ্যপদের গুণফল। এবার এখানে একটা শর্ত আছে, শর্তটা কি? এই b আর d কখনো শূন্য হতে পারবে না, b আর d কখনো শূন্য হতে পারবে না। কেন পারবে না? এরা যদি শূন্য হয় তাহলে এরকম হবে a বাই 0, আর এটা হবে কত? c বাই 0। এবার তোমরা জানো যে 0 দিয়ে ভাগ করা যায় না, ক্যান নট ডিভাইডেড বাই 0। বোঝা গেল? এটা যদি এইরকম হতো, এটা কখনোই সম্ভব না। যদি এরকম হতো 0 বাই a তাহলে আমরা বলতাম যে এটা 0। এই জন্য এরা 0 হতে পারবে না, সেই জন্য b আর d কখনোই শূন্য হতে পারবে না। বুঝতে পারলে? এবার দেখো a বাই b এর যে মান হবে c বাই d এরও সেম মান হবে। বোঝা গেল? এবার দেখো নেক্সট, এই যে এখানে লেখা আছে যে প্রান্ত পদের গুণফল সমান সমান মধ্যপদের গুণফল। তাহলে এডি সমান সমান হচ্ছে যে বিসি হবে। এবার দেখো ক্রমিক সমানুপাতি, এইগুলো কি বলতো? এইগুলো তোমাদের 5.1, 5.2 আর 5.3 তো আছে, এগুলো করতে কাজে লাগবে। মেইনলি এই সূত্রগুলো তোমাদের যে এমসিকিউ আর এসিকিউ এর অঙ্কগুলো আছে সেখানে বেসিক্যালি বেশি কাজে লাগবে, আর বড় অঙ্ক করতে গেলে তো কাজে লাগবেই। এবার এমসিকিউ আর এসিকিউ করতে গেলে তোমাদের যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হবে ততক্ষণ তোমরা শর্ট অঙ্কে করতে পারবে না বা এমসিকিউ গুলো করতে পারবে না। কারণ যার যত কনসেপ্ট ক্লিয়ার হবে সে সেখানে তত ভালো স্কোরিং করতে পারবে। বড় অঙ্ক তো কমন পেয়ে যাবে, সেখানে নো টেনশন, কিন্তু শর্ট অঙ্কের ক্ষেত্রে তোমাকে 100% কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। না করতে পারলে সেখানে তোমরা স্কোর করতেই পারবে না। তাই প্রথমত যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের উচিত সেই চ্যাপ্টারের বেসিক ধারণা সম্পর্কে জেনে নেওয়া, যাতে তোমরা ওই চ্যাপ্টারের বিশেষ করে এমসিকিউ আর এসিকিউ গুলো করতে পারো। যদি এমসিকিউ এসিকিউ তোমরা সলভ করতে পারো তাহলে অবশ্যই বড় অঙ্কগুলো সলভ করতে পারবে। এবার দেখো ক্রমিক সমানুপাতি কি। দেখো এখানে ক্রমিক সমানুপাতি এরকম থাকবে যে এ বি সি। তাহলে ক্রমিক সমানুপাতি কি করে বার করবো? এ বাই বি সমান সমান বি বাই সি। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ যদি করো তাহলে বি স্কোয়ার সমান সমান কি হবে? এসি হবে। দেন বি সমান সমান রুট ওভার এসি। এবার দেখো এখানেও শর্ত আছে। এখানে কি আছে দেখো, বি হচ্ছে যে মধ্য সমানুপাতি, কারণ এটা তো এ আর সি হচ্ছে যে মাঝখানে আছে। তাহলে এটাকে যদি অ্যাকচুয়ালি লিখতাম তাহলে এটা এরকম, তো এ ইস টু বি ডবল ইস টু বি ইস টু সি। তাহলে তুমি যদি এই ফর্মুলাতেও বসাও তাও হবে যে এই দেখো প্রান্তীয় পদ দুটোর গুণফল হবে এসি আর মধ্যপদের গুণফল হবে কত? বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সমান সমান এসি, আমরা তো তাই লিখলাম। এবার এখানে আমাদের চিহ্ন খেয়াল করতে হবে। দেখো কি লেখা আছে
যে বি পজিটিভ হলে এ ও সি পজিটিভ হবে, বি যদি পজিটিভ থাকে তাহলে এ সি পজিটিভ হবে, আবার বি যদি নেগেটিভ হয় তাহলে এ সি নেগেটিভ হবে। আর এ সি যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে এর মান নির্ণয় করা যাবে না। বুঝতে পারলে, এর মান কখনো নির্ণয় করা সম্ভব নয়। ক্লিয়ার? এবার দেখো একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া কি হবে? একান্তর প্রক্রিয়াতে বলেছে যে মাঝখানে যে মধ্যপদ দুটো থাকবে এই মধ্যপদ দুটোর ব্যস্ত অনুপাত করে দিলে সেটা একান্তর প্রক্রিয়া হয়ে যাবে। দেখো এখানে 2 ছিল আর 5 ছিল, প্রান্তপদ 2 আর 15 ছিল, তাহলে 2 আর 15 ছিল। এখানে মধ্যপদ কত ছিল? 3 আর 10 ছিল, তাহলে 3 আর 10 এর ব্যস্ত অনুপাত করে দিয়েছে 10:3। তাহলে এটা কি হয়ে গেল? এটা একান্তর প্রক্রিয়া হয়ে গেল। তাহলে দেখো একান্তর প্রক্রিয়া কি হবে? একান্তর প্রক্রিয়া, ধরো A:B C:D, এর যদি আমরা একান্তর প্রক্রিয়া করি তাহলে প্রান্তপদ তো সেম থাকবে, তাহলে এখানেও A থাকবে, এখানে D থাকবে। তাহলে কোনটা স্থান পরিবর্তন করবে? এটা B:C। তাহলে এর যদি ব্যস্ত অনুপাত করো তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে যে C:B। তাহলে এটাই আমাদের হচ্ছে যে একান্তর প্রক্রিয়া। বুঝতে পারলে যে একান্তর প্রক্রিয়ার ক্রমিক সমানুপাতি কাকে বলে? তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই আমরা তোমাদের হেল্প করব। এবার দেখো নেক্সটে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া তো আগেই বললাম। তাহলে এই দেখো এখানে কি আছে? বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়ায় টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল A:B C:D, তাহলে এটাকে যদি বিপরীত প্রক্রিয়া করি, বিপরীত প্রক্রিয়া করলে কি হবে? B:A D:C হবে। তাহলে এখানে দেখো 6:10 9:15 ছিল, তাহলে বিপরীত প্রক্রিয়া করলে কি হবে? এই দুটো জায়গা চেঞ্জ হয়ে গেলে 10:6 হলো, আর এটা 9:15 ছিল, কত হলো? 15:9 হলো। এখানে দেখো খেয়াল করো A:B ছিল, তাহলে কি হলো? ব্যস্ত অনুপাত হয়ে গেল B:A হলো। এবার এখানে কত আছে? C:D, ব্যস্ত অনুপাত কত হলো? D:C। এইবার এই অঙ্কটা করতে গিয়ে তোমাদের মোস্ট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা এই যে যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগবে সেটা ভালো করে দেখে নাও। কারণ বড় অঙ্ক করতে গিয়ে যে অঙ্কটা তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই অঙ্কটা করতে গিয়ে তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে এই কনসেপ্টের নাম হচ্ছে যে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি? ধরো এখানে লেখা আছে A/B, তাহলে A/B কে আমি কি লিখতে পারবো? A + B/A - B। এইটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, কারণ এই কনসেপ্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অথবা তুমি এটাকে আমি যদি লব আর হর ধরি তাহলে তুমি এইভাবেও মনে রাখতে পারো যে লব বাই হর সমান সমান লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা একদম মুখস্থ করে ফেলবে। আর অঙ্কের মুখস্থ মানে ইতিহাসের মতো চোখ বন্ধ করে মুখস্থ নয়। এখানে মুখস্থ মানে তুমি অঙ্কটা এতবার প্র্যাকটিস করবে যে তোমার অটোমেটিক অঙ্ক সামনে আসলে উত্তর মনে পড়ে যাবে। এখানে সায়েন্সের ক্ষেত্রে মুখস্থ মানে এটাই, বারবার প্র্যাকটিস। বোঝা গেল? এবার দেখো নেক্সট। তাহলে আমাদের এই ছিল অনুপাত সমানুপাতের মোট বেসিক একটা কনসেপ্ট। তাহলে এই সূত্রগুলো যদি তোমরা আগে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে আশা করি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমত এইগুলোই ভালো করে প্র্যাকটিস করো। এর নেক্সট ভিডিওতে আমরা 5.1 এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব, এবং এর আগেও আমরা বিভিন্ন চ্যাপ্টারের ক্লাস 10 এর বিভিন্ন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের করিয়েছি। তোমরা যদি সেগুলো দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেল ভিজিট করো, অথবা ডেসক্রিপশন আই বাটন লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা 5.1 এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। থ্যাংক ইউ।